গল্পকথন মেয়াদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন সপ্তম পর্ব। আশিস আর মিলি দুজনেরই ছুটির ব্যবস্থা হয়েছে। শুকরঞ্জন ডাক্তারের আনন্দ যেন আর ধরছে না। তার মনে হচ্ছে তিনি কয়েক যুগ পর বাড়ি যাচ্ছেন। মনে মনে তিনি একটা পরিকল্পনাও করে ফেলেছেন। বাড়িতে গিয়েই তিনি অসুস্থ হওয়ার ভান ধরবেন। সেই অসুস্থতার ওষুধ হচ্ছে গায়ের খোলা আলো হাওয়া। দেখা যাক তার এই ভান কাজে দেয় কিনা। কাজে দিলে এবার লম্বা সময়ের জন্য থেকে যেতে চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হতো আশিস আর মিলিকে রেখে দিতে পারলে। সকাল তাহলে এই বয়স থেকেই বেড়ে ওঠার আসল মজাটা পেত। শহরে বাচ্চাদের শৈশব বলে কিছু থাকে নাকি? কিন্তু তিনি জানেন এটা সম্ভব নয়। মিলি আর আশিসের পক্ষে গ্রামে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। শুক্রঞ্জন ডাক্তার আগে থেকেই যাওয়ার বন্দোবস্ত শুরু করেছেন। জিনিসপত্র গোছাচ্ছেন আর আঙুলে কর গুনছেন। ছুটির তারিখ আসতে আর কতদিন বাকি। আজকাল গ্রামের গল্প শুনে শুনে সকাল তার কাছেও আসা শুরু করেছে। সে যাই শোনে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, সত্যি? তখন তার ডান হাত মাথায় চলে যায়। এই দৃশ্য দেখতে কি যে ভালো লাগে শুক্রঞ্জন ডাক্তারের। তিনি এমন সব গল্প বলার চেষ্টা করেন যা শুনে সকাল বারবার চোখ গোল গোল করে সত্যি বলে বিস্ময়ে মাথায় হাত দেবে। আজ সারাদিনে তার এই ইচ্ছা অসংখ্যবার পূরণ হয়েছে। গায়ে যাওয়ার আর দুদিন মাত্র বাকি। শেষ দিকে এসে শুক্রঞ্জন ডাক্তারকে যেন গায়ের নেশা পেয়ে বসেছে। সারাদিনে মালোপাড়া, যজাধিপুর, রামপাড়ার কত কত গল্প যে তিনি বলেছেন, এইসব গল্প সকালের অচেনা। সে যা শোনে তাতেই মুগ্ধ। শুক্রঞ্জন ডাক্তার বললেন, মাছ চিনো দাদা ভাই? মাছ? সকাল বলল, চিনি, ফিশ, FISH। শুক্রঞ্জন ডাক্তার বললেন, একটা মাছের নাম আছে, কই মাছ। সকাল ফিক করে হেসে দিয়ে বলল, কই মাছ? এটার ইংরেজি কি? হুয়ার ফিশ, হি হি হি। সকালের উত্তরে শুক্রঞ্জন ডাক্তারও হাসলেন। সকাল একটা দুটো নতুন ইংরেজি শব্দ শিখেছে, তাই পরিচিত কোনো শব্দ পেলেই সেগুলো সে ইংরেজিতে বলার চেষ্টা করে। এটা তার কাছে এক ধরনের খেলা। এখন সে কই মাছকে বানিয়েছে হুয়ার ফিশ। শুক্রঞ্জন ডাক্তার বললেন, এই মাছের একটা মজার ব্যাপার আছে। এরা শুধু সাঁতারই কাটে না, কানে ভর দিয়া মাটিতে হাঁটতেও পারে। সকাল মাথায় হাত তুলে সত্যি বলতে বলতেও থেমে গেল। মাছ কিভাবে হাঁটে, তাও আবার কানে? এটা তার বোধগম্য হলো না। শুক্রঞ্জন ডাক্তার নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে কোনো কিছুই শুনল না। শেষমেশ সকালকে সুজাতা রানীর কাছে দিয়ে শুক্রঞ্জন ডাক্তার সেই ভর দুপুরে বের হলেন বাইরে। তার হাতে প্লাস্টিকের বাজারের ব্যাগ। তিনি আশেপাশের বাজারে তন্ন তন্ন করে জীবন্ত কই মাছ খুঁজলেন, কিন্তু পেলেন না। ওই ভর দুপুরে বেশিরভাগ মাছের বাজারই বন্ধ। তবে তিনি হাল ছাড়ার পাত্র নন। তার চোখ মুখ জুড়ে গভীর উত্তেজনা। সকাল জীবন্ত কই মাছের হেঁটে যাওয়া দেখে কিরকম করবে, কি প্রতিক্রিয়া দেখাবে, এই দৃশ্য ভেবে ভেবে শুক্রঞ্জন ডাক্তার বারবার শিহরিত হচ্ছিলেন। তিনি জীবন্ত কই মাছ পেলেন সন্ধ্যার আগে আগে। বাসায় ফিরলেন সন্ধ্যার পর। ফিরে দেখেন আশিস বারান্দায় দাঁড়িয়ে আছে। এই অসময়ে আশিস বাসায় কেন? কোনো অঘটন নয় তো? শুক্রঞ্জন ডাক্তার দৌড়ে ঘরে ঢুকলেন। বাজারের ব্যাগ রেখে সুজাতা রানীকে ডাকলেন, কিন্তু সুজাতা রানীর বদলে এলো আশিস। সে লাল মুখে বলল, বাবা, একটা ঝামেলা হয়ে গেছে। শুক্রঞ্জন ডাক্তার উৎকণ্ঠিত মুখে বললেন, কি ঝামেলা? আশিস বলল, আগামীকাল দুপুরে আমাকে দিল্লি যেতে হবে। জরুরি একটা রিপোর্টিং অ্যাসাইনমেন্ট পড়ে গেছে। সম্পাদক নিজে আজ ডেকে বলেছেন। ওনার ধারণা
এটা আমি ছাড়া আর কেউ পারবে না। আর এটার ওপর আমার একটা বড় প্রমোশন নির্ভর করছে। শুক্ররঞ্জন ডাক্তার যেন খানিক হাঁফ ছেড়ে বাঁচলেন। আশিসদের এই মুহূর্তে গায়ে যাওয়া হবে না ভেবে তার যে মন খারাপ হচ্ছে না তা নয়, তবে তিনি কেন যেন ভয়ঙ্কর কোনো কিছুর আশঙ্কা করছিলেন। সেই আশঙ্কা থেকে যে তার মুক্তি মিলেছে এতেই তিনি খুশি। তিনি মুখে হাসি টেনে বললেন, কোনো সমস্যা নাই, তুই যা, দিল্লি থেকে ঘুরে আয়। সবার আগে চাকরি, গ্রামে পরেও যখন যাইব। আশিস তবুও অপরাধী গলায় বলল, বাড়ি যাওয়ার ইচ্ছেটা আর সবার চেয়ে আমার অনেক বেশি বাবা। সে কবে গিয়েছি মনেও করতে পারি না। তবে শোনো, আমি সম্পাদককে বলেছি দিল্লির 7 দিনের ট্যুর শেষে ফিরে আসতেই যেন আমাকে লম্বা একটা ছুটি দেন। তিনি রাজি হয়েছেন। শুক্ররঞ্জন ডাক্তার বললেন, খুবই ভালো কথা, তুই ভালোই ভালোই কাজটা সেরে আয়। রাতে খাবার টেবিলে মিলির সঙ্গে কথা হলো। মিলিও একমত হলো। আশিস ফিরে আসার পর গেলেই ভালো, তারও ছুটি পরিবর্তন করতে খুব একটা সমস্যা হবে না। তবে শুক্ররঞ্জন ডাক্তারের যেন আর তর্সই ছিল না। তিনি বললেন, তোমরা সবাই তাহলে আশিস ফিরে আসনের পরেই আসো। আমি একটু আগেভাগেই চইলা যাই। বাড়িঘরের কি অবস্থা কে জানে, লোকজন নিয়া একটু গোছগাছ করি। এতক্ষণে সুজাতা রানী কথা বললেন মানে হেসে দিলেন। তিনি বললেন, যাও, তুমি কালকেই যাও, গিয়া একটু বুক ভইরা শ্বাস প্রশ্বাস নাও। শুক্ররঞ্জন ডাক্তার যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি সকালকে কোলে তুলে নিয়ে বললেন, ভাবছিলাম তোমার কই মাছের কানে হাটন দেখাবো, এই জন্য সারাদিন ঢাকা শহর ঘুইরা জেতা কই মাছ কিনে আনছিলাম, কিন্তু এখন ভাবতেছি একদম গ্রামে নিয়া সরাসরি দেখাবো। কি বলো দাদা ভাই? সকালের ঘুম পেয়েছে, সে কোনো কথা বলল না। মিলি তাকে কোলে করে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলো। পরদিন খুব ভোরে শুক্ররঞ্জন ডাক্তার মালোপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তবে তার এক পুরনো বন্ধুর সঙ্গে জরুরি কাজ থাকায় তিনি প্রথমে যাবেন টর্কি বন্দর, ওখান থেকে মোগলগঞ্জ, মোগলগঞ্জ থেকে ট্রলারে যজাতিপুর, তারপর বাড়ি। লম্বা যাত্রা, তবে তিনি প্রচন্ড আনন্দ নিয়ে এই যাত্রা শুরু করেছেন। তার মনে হচ্ছে যজাতিপুর, মালোপাড়া, রামপাড়ার আলো বাতাস, ঘাস, জল, মাটি তাকে আয় আয় বলে ডাকছে। তিনি সেই ডাক স্পষ্ট শুনতে পাচ্ছেন। শুক্ররঞ্জন ডাক্তার প্রবল তৃষ্ণা নিয়ে বাড়ি পৌঁছানোর অপেক্ষা করছেন। শুক্ররঞ্জন ডাক্তার রওনা হয়ে যাওয়ার 5 ঘন্টা পর বাসা থেকে বের হলো আশিস। তার ফ্লাইট দুপুর 2টায়। তার সঙ্গে মিলিয়ার সকাল। আশিসের অনুপস্থিতি নিয়ে সকালের তেমন কোনো বায়না নেই, কিন্তু গতকাল রাত থেকে সে বারবার বলছিল, বাবার কাছে শোবো, বাবার কাছে শোবো। রাতে আশিস তাকে তার বুকের উপর নিয়ে ঘুমিয়েছে। ভোরবেলা সকালের আরেক বায়না, সে বাবার সঙ্গে এয়ারপোর্টে যাবে। কান্নাকাটি, হুলস্থুল অবস্থা। মিলির অফিস বাদ দিতে হলো। এয়ারপোর্টে পৌঁছে সকাল আরেক বায়না ধরল, সে বাবার সঙ্গে যাবে, প্লেনে চড়বে। আশিস মিলি নানান উপায়ে তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে কোনো কিছুই শুনবে না। তার এক কথা, বাবার সঙ্গে প্লেনে যাব। আশিস প্লেনে উঠল একদম শেষ মুহূর্তে। সকাল তখন চিৎকার করে কাঁদছিল, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না। সে মিলির কোলেও থাকবে না, নেমে চলে যাবে। মিলির প্রচন্ড অসহায় লাগতে লাগলো। সে বাইরে এসে একটা স্কুটার ভাড়া করলো। সকাল তখনও গলার রগ ফুলিয়ে তীব্র চিৎকার করে কাঁদছে। সেই সঙ্গে শরীরের সব শক্তি দিয়ে হাত পা ছুড়ছে সামনে। মিলি কি করবে ভেবে পেল না। সে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সকাল যেন ক্রমশই আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। কোনোভাবেই তাকে সামলানো যাচ্ছিল না। মিলির একই সঙ্গে ক্লান্ত এবং প্রচন্ড বিরক্ত বোধ হতে লাগলো। সে হঠাৎ সজোরে চর বসালো সকালের গালে। সকালখানি অবিশ্বাসী চোখে মিলির দিকে তাকিয়ে রইল, তারপর চুপ হয়ে গেল, একদম চুপ। তারপর টুপ করে কখন ঘুমিয়ে পড়ল মিলির কোলের ভেতর। তার চোখের কোলে
গালের এখানে সেখান জুড়ে জলের দাগ। মিলি ঘুমন্ত সকালের মুখের দিকে তাকিয়ে রইল। ইস, ঘুমন্ত এই মুখটা জুড়ে কি অদ্ভুত মায়া! মিলির বুকের ভেতরটা কেমন করে উঠল। তার মনে হলো বুকের ভেতরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। সকালবেলার পাখিটাকে যদি বুকের ভেতর ভরে রাখা যেত। মিলি পৃথিবীর সব মমতা আর সব ভালোবাসা নিয়ে ঘুমন্ত সকালের কপালে চুমু খেল। তখন মহাখালী চৌরাস্তা ক্রস করছিল হলুদ স্কুটারটা। ডান পাশের রাস্তায় সিগন্যাল না পেয়ে একটা চলন্ত বাস তীব্র গতিতে সোজা ধেয়ে এলো। এক ধাক্কায় মিলিদের স্কুটারটা ছিটকে পড়ল গজ দশেক দূরে। ভয়াবহ দুর্ঘটনা। শুক্ররঞ্জন ডাক্তার তখন লঞ্চের ডেকে দাঁড়িয়ে থই থই অসীম জলরাশি দেখছেন। অশীষ বিমানের সিটে বসে তখন মেঘে ঢাকা সীমাহীন আকাশ দেখছে। সুজাতা রানী বারান্দায় কাপড় তুলতে গিয়ে দেখেন প্রবল বাতাসে যেন উড়ে যাচ্ছে বিশ্ব চরাচর। তারা কেউ বুকের ভেতর নড়ে ওঠা হৃৎপিণ্ডখানা টের পেলেন কিনা বোঝা গেল না। সকাল মারা গেল হাসপাতালে নেওয়ার আগেই। অচেতন মিলিকে নিয়ে যাওয়া হলো আইসিইউতে। ডাক্তাররা জানালেন ৪৮ ঘন্টার আগে কিছুই বোঝা যাচ্ছে না। এমন ভয়ঙ্কর সময়ে মিলির কাছের মানুষেরা কেউ তার পাশে নেই, কেউ না। মুজিবুর মিয়া আজকাল আড়তে আসে অনেক দেরিতে। আরশিকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর। ততক্ষণে দুপুর গড়িয়ে যায়। দিনের বাকি সময় মনায় ভরসা। তাছাড়া লাইলিরও বাচ্চা হবে। অনেক দিন থেকেই তার মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে। সে হুটহাট রেগে যাচ্ছে, যার তার সঙ্গে দুর্ব্যবহার করছে। আম্বরী বেগমের সঙ্গেও কয়েকবার দুর্ব্যবহার করেছে। এত ভালোবাসত যে আরশিকে তাকেও আজকাল চোখের সামনে দেখতে পারে না লাইলি। কয়েকবার নাকি আরশির গায়ে হাতও তুলেছে। আরশি অবশ্য তাকে কিছু বলেনি, বলেছেন আম্বরী বেগম। তবে মুজিবুর মিয়া এই নিয়ে খুব একটা চিন্তিত নয়। সে জানে পোয়াতে অবস্থায় মেয়েদের এমন একটু আড্ডু হয়ই। মন মেজাজে ঠিক থাকে না। সে চেষ্টা করেছে লাইলিকেও আলাদা করে সময় দিতে, কিন্তু লাইলি যেন দিন দিন ক্রমশই বেপরোয়া হয়ে উঠছে। আগের সেই কোমলতা যেন আর নেই, কেমন রুগ্ন হয়ে উঠেছে। আতাহার তালুকদারের ঘটনার পর গায়ের মানুষ হঠাৎ করেই চুপচাপ হয়ে গেছে। সবার মধ্যে চাপা এক ধরনের ভয়। জজাতিপুর বাজারটাও হঠাৎ থমকে গেছে। থমকে যাওয়ার কারণ অবশ্য আছে। তালুকদারবিহীন এই বাজারের ভবিষ্যৎ নিয়ে সবাই সন্দিহান হয়ে পড়েছে। তবে মুজিবুর মিয়া ছিল সবচেয়ে বড় ভয়ে। তার ধারণা ছিল লতু হাওলাদার পার্টির লোকজন দিয়ে তাকে শাসাবে, জমি ফেরত দিতে বলবে, কিংবা আরো বেশি কিছু। তবে চর খাওয়ার ঘটনা যে সে কারো কাছেই বলবে না, সেটা মুজিবুর মিয়া আগে থেকেই আন্দাজ করেছিল, এবং তার ভাবনাই ঠিক। লুতো হাওলাদার বিষয়টা বেমালুম চেপে গেছে। আর এই কারণেই হয়তো মুজিবুর মিয়ার বিরুদ্ধে কঠিন কোনো ব্যবস্থা নেওয়ার পক্ষে যৌক্তিক কোনো কারণ দাঁড় করাতে পারেনি সে। পার্টির লোকদের সঙ্গে তার যতই ভালো যোগাযোগ থাকুক, লতু হাওলাদার একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝেছে, তারা তাদের নিজেদের স্বার্থ ছাড়া কিছু করে না। আতার তালুকদারের বিষয়ে তাদের নিজেদেরও একটি বড় স্বার্থ ছিল, কিন্তু মুজিবুর মিয়ার ক্ষেত্রে সেটা তাদের নেই। থাকলেও তা আরো অনেক কিছুর বিবেচনায় অতি ক্ষুদ্র। মুজিবুর মিয়া গত কয়েকদিনের হিসাব নিয়ে বসেছে। মনাইকে ডেকে বলল পাশের দোকান থেকে ১ কাপ চা এনে দিতে। আজকাল তার একটু চায়ের অভ্যাস হয়েছে। দুপুরে ভাত খেয়ে আড়তে এসে বসলে গলার ভেতরটা কেমন খুসখুস করে। ১ কাপ চা খেলে আরাম লাগে। সে চায়ের কাপ হাতে নিয়ে বসেছে। আড়তের বেচে কেনার হিসাবেই পরিষ্কার ফুটে উঠেছে আতাহার তালুকদারের ঘটনার পর এই বাজারের অবস্থা কতটা খারাপ হয়েছে। সে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপের তলানিটুকু বাইরে ছুঁড়ে দিতে গিয়ে আর চোখ ফেরাতে পারল না। যে দৃশ্যটা দেখল তাতে তার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। দুপুরের সময় বলে বাজার মোটামুটি ফাঁকা। ফলে ৫-৬ জন একটা দলের সঙ্গে লতু হাওলাদারকে হেঁটে আসতে দেখে মুজিবুর মিয়ার চোখ আটকে গেছে।
সেই ঘটনার পর থেকে আর কখনো লতু হাওলাদার জজাতিপুর বাজারে আসেনি। তালুকদাররা চলে যাওয়ার পরও না। মুজিবুর মিয়া তড়িৎ উঠে দাঁড়ালো। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে তার সামনে বিপদ, ভয়াবহ বিপদ। কিন্তু এই মুহূর্তে এই বিপদ থেকে উদ্ধারের পথ তার জানা নেই। লতু হাওলাদার ভয়ঙ্কর চেহারায় মুজিবুর মিয়ার সামনে এসে দাঁড়ালো। মুজিবুর মিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু এত জোরে লতু হাওলাদার থাপ্পড় মারতে পারে এটা তার ধারণায়ও ছিল না। সে থাপ্পড় খেয়ে হতবম্ব হয়ে লতু হাওলাদারের দিকে তাকিয়ে রইল। লতু হাওলাদার সাপের মতন হিসহিস করে বলল, খানকির পুত, বেশ্যামাগির পুত, নে তোরে গালি দিলাম, তোর মায়েরও দিলাম, কি করবি কর, কর। মুজিবুর মিয়ার সারা শরীরে মুহূর্তেই আগুন ধরে গেল। সে তখন কাণ্ডজ্ঞান হারিয়ে এক খেপা সার। লতু হাওলাদারের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে অনেকগুলো হাত তাকে সারাশির মতন পেঁচিয়ে ধরল। মুজিবুর মিয়া তাকিয়ে অচেনা মুখগুলোকে দেখল। সে এদের কাউকেই চেনেন না, তবে আন্দাজ করতে পারছে এরা পার্টির লোক, লোকমান গ্রুপের। নাকের নিচে মোটা গোফলা একটা মানুষ আড়তে ঢুকল। বেটে মানুষটার থুতনির নিচে বড় একটা আঁচিল। লতু হাওলাদার হঠাৎ সরে গিয়ে তাকে পথ করে দিল। তারপর বলল, লোকমান ভাই, এই সেই হারামজাদা। এই কুত্তার বাচ্চাই সেদিন রাইতে আতাহার তালুকদাররে নিজের টলারে কইরা মোগলগঞ্জ দিয়ে আসছিল। মুজিবুর মিয়ার ভেতরটা হঠাৎ ভয়ে কুঁকড়ে গেল। এই লোকমানের নাম সে অনেক শুনেছে। ভয়ঙ্কর ঠান্ডা মাথার এক খুনি, নৃশংস এক মানুষ। তার চেয়েও ভয়ের কথা তারা এখন জেনে গেছে যে আতাহার তালুকদারের পালানোর সঙ্গে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। কিন্তু এরা কিভাবে জানল? মুজিবুর মিয়া আর ভাবার সময় পেল না। তার তলপেটে প্রচণ্ড লাথি পড়ল। মুজিবুর মিয়া পা ভাঁজ করে পড়ে গেল মাটিতে। লোকমান দাঁতে দাঁত চেপে বলল, তুই তুই সেই কুত্তার বাচ্চা? মুজিবুর মিয়া কথা বলতে পারল না। তার ফুসফুস থেকে যেন সব বাতাস বের হয়ে গেছে। সে বারদুই কাশল। এবার হাঁটু বাঁকা করে ভাঁজ হয়ে বসে থাকা মুজিবুর মিয়ার মাথার বাঁ পাশে মারল লোকমান। তারপর বলল, আমি সবকিছু মাফ করি, কিন্তু আমার সঙ্গে কেউ বিনা কারণে শত্রুতা করলে সেইটা মাফ করি না। ওই, তোর সঙ্গে আমার কিসের শত্রুতা ছিল? তুই আমার এত বড় একটা সুযোগ কেন নষ্ট করলি? অতটুকুতেই মুজিবুর মিয়া কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এবার ঘুষিটা পড়ল সরাসরি তার মুখে। গল করে রক্ত বেরোলো মুখ দিয়ে। তারপরের কিছু আর মনে নেই মুজিবুর মিয়ার। চারজন মানুষ মিলে আড়তের সামনে টেনে বের করলো তাকে। তারপর ইচ্ছে মতো পেটালো রড আর কাঠ দিয়ে। চারপাশে তখন ভিড় জমে গেছে। আম্বরী বেগম খবর পেয়ে যতক্ষণে এলেন ততক্ষণে মুজিবুর মিয়া নিতর পড়ে আছে আড়তের সামনে। আম্বরী বেগম তখন উন্মাদ প্রায়, তবে তাকে মুজিবুর মিয়ার নিথর দেহের কাছে আসতে দেওয়া হলো না। আম্বরী বেগম জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন সেইখানে। আব্দুল মমিন লোকমানের কানে কানে বলল, মালটা তো শেষ লোকমান ভাই, লাশ কি করব? লোকমান টকটকে লাল চোখ মেলে তাকালো। সেই চোখের দৃষ্টি ভয়াবহ। সে ধীর পায়ে হেঁটে গিয়ে অনেকক্ষণ ধরে মুজিবুর মিয়ার শরীরটা নেড়েচেড়ে দেখল। তারপর বলল, এখনো মরে নাই, তবে মরতে দেরিও নাই। হারামজাদারে আমি সবার সামনে গুলি করে মারব, তারপর লাশ ভাসাই দিব নদীতে, সবাই দেখব। তার আগে এটা সারা রাত এইখানে থাকব, কেউ জানি না ধরে। সারা রাত মুজিবুর মিয়া পড়ে রইল সেখানে। ভোরের দিকে তাকে নিয়ে যাওয়া হলো নদীর ঘাটে। লোকমান এলো তারও কিছুক্ষণ পর। অবাক করা ব্যাপার হলো, মুজিবুর মিয়ার জ্ঞান ফিরেছে। তার এই জ্ঞান ফেরাতে সবচেয়ে বেশি যে খুশি হয়েছে তার নাম লোকমান। লোকমান তখন আর মানুষ নেই, যেন মানুষের চেহারায় ভয়ঙ্কর কোনো পশু। সে মুজিবুর মিয়ার কাছে এসে বলল, আমি তোর শরীরের প্রত্যেকটা অংশ আলাদা করে কাটবো, তারপর তোর খুন করব। সকাল 10টার দিকে মুজিবুর মিয়ার ডান পায়ের গোড়ালি করাত দিয়ে কেটে ফেলা হলো। কাটা পায়ের টুকরো ফেলে দেওয়া হলো যজাতিপুর নদীতে। মৃত পায়ে মুজিবুর মিয়া সংজ্ঞাহীন পড়ে রইল সেখানে। তার মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু লোকমান মনে প্রাণে চাইছে মুজিবুর মিয়া আরেকবার জেগে উঠুক।
আর মাত্র একবার। সে আরেকবার জেগে উঠলেই তার একটা হাত কাটবে সে। কিন্তু মুজিবুর মিয়া জেগে উঠল না। সে মরে গেছে না বেঁচে আছে সেটাও পরিষ্কার না। তবে এই সময় একটা অভাবনীয় ঘটনা ঘটল। কাকতালীয় ঘটনা। দূরে নদীতে একটা ট্রলার দেখা গেল। ট্রলার থেকে যে মানুষটা নামলো তাকে দেখে লোকমান বসা থেকে উঠে দাঁড়ালো। মানুষটার নাম সুকরঞ্জন ডাক্তার। ঢাকা থেকে টর্কি বন্দর আর মোগলগঞ্জ হয়ে তিনি এই পথে জজাতিপুর এসেছেন। জজাতিপুর থেকে পায়ে হেঁটে মালোপাড়া তার বাড়িতে যাবেন। কিন্তু তিনি কোথাও গেলেন না। অনড় দাঁড়িয়ে রইলেন মুজিবুর মিয়ার নিথর শরীরের পাশে। লোকমান তার কাছে এসে বলল, আদাব ডাক্তার সাহেব। শুক্রঞ্জন ডাক্তার লোকমানের দিকে ফিরেও তাকালেন না, তবে থক করে এক গাদা থুতু ফেললেন। লোকমান আবার বলল, আমারে চিনছেন ডাক্তার সাহেব? ঢাকায় একবার আপনি আমার জীবন বাঁচাইছিলেন, মনে আছে? শুক্রঞ্জন ডাক্তার প্রথম দৃষ্টিতেই লোকমানকে চিনেছে, কিন্তু এমন একটা জঘন্য পশুর জীবন বাঁচিয়েছিলেন ভেবে তার এখন নিজেকে জগতের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী বলে মনে হচ্ছে। মনে হচ্ছে তিনি নিজে মুজিবুর মিয়ার এই অবস্থার জন্য দায়ী। সেদিন তিনি যদি এই জঘন্য মানুষটার জীবন না বাঁচাতেন, তাহলে আজ হয়তো মুজিবুর মিয়ার এই পরিণতি হতো না। শুক্রঞ্জন ডাক্তার ধীর পায়ে মুজিবুর মিয়ার কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর নাড়ি টিপে দেখলেন, চোখের পাতা উল্টে দেখলেন। তারপর লোকমানের কাছে এসে বললেন, আপনি আমারে বলছিলেন আপনার উপকারের বিনিময়ে জীবনের সুযোগ হলে আপনি আমার একটা উপকার করবেন, কিন্তু মানুষের উপকার করণের ক্ষমতা আপনার নাই। ভগবান সবাইরে সব ক্ষমতা দেয় নাই। তারপরও যদি পারেন এর আর মাইরেন না, আমার কাছে দিয়া দেন। জানি না বাঁচাইতে পারবো কিনা, চেষ্টা করব। এর একটা মামরা মাইয়া আছে, এছাড়া তার আর কেউ নাই। অবশ্য এই অবস্থায় এর জন্য না বাঁচনই ভালো। লোকমান মুজিবুর মিয়াকে ফেরত দিল। সেই ট্রলারে করেই মুজিবুর মিয়াকে নিয়ে আবার মোগলগঞ্জ ফেরত গেলেন শুকরঞ্জন ডাক্তার। পথে তিনি তার ডাক্তারি বিদ্যা দিয়ে সাধ্যমতো চেষ্টা করলেন মুজিবুর মিয়াকে টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত মুজিবুর মিয়া টিকেও গেল। বেঁচে রইল পৃথিবীর আলো বাতাস জল হাওয়ায়। কিন্তু কিছু বেঁচে থাকা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মুজিবুর মিয়া বেঁচে রইল সেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর জীবনে। লাইলির কন্যা সন্তান হয়েছে। তার নাম রাখা হয়েছে তহুরা। বাচ্চা হওয়ার সময় স্টিমার ঘাটা থেকে লাইলির মা এসেছিল। কিছুদিন জজাতিপুর থেকে মেয়ে আর নাতনির সেবা শুশ্রূষা করে আবার চলেও গেছে। অসুস্থ লাইলিকে মুজিবুর মিয়ার এমন ভয়াবহ অবস্থার কথা পুরোপুরি জানানো হয়নি। যা জানানো হয়েছে তা হলো মুজিবুর মিয়াকে পার্টির লোকজন মেরেছে। শুকরঞ্জন ডাক্তার তাকে চিকিৎসার জন্য মোগলগঞ্জ নিয়ে গেছে। পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। চিন্তার কিছু নেই। অবাক করার মতো বিষয় হচ্ছে, লাইলির প্রতিক্রিয়া দেখে মনেও হলো না এই বিষয় নিয়ে সে খুব একটা চিহ্নিত। তাকে খবরটা দিল পাশের বাড়ির শেফালি। লাইলি খবর শুনে নির্বিকার গলায় জিজ্ঞেস করলো, মায়ের বেশি মারছে? শেফালি মাথা নেড়ে বলল, না, বেশি না, ডাইন পায়ে আর হাতে একটু সমস্যা, সাইরা যাইব। লাইলি বলল, কবে ফিরবো? শেফালি বলল, ফিরবো। এরপর এই বিষয়ে লাইলি আর কিছু বলেনি। বলেনি আর কেউই। কেই বা বলবে? এবারে মানুষগুলো হঠাৎ যেন সমুদ্রের অতল জলে ভেসে থাকা এক একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছে। আর সেও আজকাল পারতপক্ষে লাইলির পাশে ঘেঁষে না। সেদিনের পর থেকে আম্বরী বেগম নামের সর্বস্বহারা মানুষটাও যেন সমূলে উপড়ে পড়া মৃত এক বুড়ো গাছ, নিঃস্ব মৃত প্রাণ। কারোর সঙ্গে কথা বলেন না, কিছু খান না, ঘুমান না। সারাটা ক্ষণ পা বিছিয়ে শূন্য চোখে বসে থাকেন ঘরের দরজায়। তার ঘোলাটে চোখ জুড়ে কি ভীষণ শূন্যতা, যেন জগতের কোনো কিছুতেই আর কিছু যায় আসে না তার। কি এক বিভীষণ হাহাকার শুধু ঘুরে ঘুরে বেড়ায় এই বাড়ির আনাচে কানাচে। আর সে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। মুজিবুর মিয়ার কি হয়েছে তা তাকে দীর্ঘদিন বলা হয়নি। মুজিবুর মিয়া তখন মোগলগঞ্জে হাসপাতালে ভর্তি। আর সে খুব একটা লাইলির কাছে যায় না। তবে সেদিন গেল। গিয়ে বলল,
বউ কিছু বলে না। আব্বাই আসে না কেন? লাইলির কি হলো কে জানে, সে হঠাৎ খেকিয়ে উঠল। মাইরে খাইছস, এখন বাপেরে না খাইলে চলবো কেমনে? আর সে কিছু বুঝল না। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আজকাল এটা খুব হয়। লাইলি কথায় কথায় তাকে বকাঝকা করে, মাঝে মধ্যে চড়থাপ্পড়ও দেয়। প্রথম প্রথম তার খুব খারাপ লাগতো, এখন আর লাগে না। সে কাউকে কিছু বলেও না, বাবাকেও বলতো না। তবে তার বউ আম্বরী বেগম তাকে বুঝিয়েছেন, মায়েরা একটু আধটু শাসন করেই। লাইলি তো তার মাই, মায়েরা বকলে মন খারাপ করতে হয় না। তা এ নিয়ে সে মন খারাপ করেও না, চুপচাপ মেনে নেয়, কাঁদেও না। আসলে আর সে কি তার মা নিয়ে খুব একটা ভাবে, নাকি সে আলাদা করে জানেই না মা জিনিসটা আসলে কি? মায়েরা কি করে? মায়েরা তার সন্তানকে বুকের ভেতর আগলে ধরে ঘুমায়, জ্বর হলে মাথায় জলপট্টি দেয়, সারাক্ষণ ছটফট করে, মুখে তুলে খাইয়ে দেয়, কোলে নিয়ে ঘুরে বেড়ায়। এই তো, এই শেষটা ছাড়া বাদবাকি আর সবগুলোই সে পেয়েছে, আম্বরী বেগমের কাছ থেকে পেয়েছে। এখন সে খানিক বড় হয়, আম্বরী বেগম তাকে কুলে নিতে পারে না। আর সে অবশ্য এসব নিয়ে ভাবেও না। তবে আর সে মাঝে মাঝে অবাক হয়, স্কুলে যশোদা স্যার খুব রাগী। সেদিন তাদের 2-3 ক্লাস উপরের এক ছেলে আরেক ছেলের স্লেট ভেঙে ফেলল। যশোদা স্যার শুনে ছেলেটাকে স্কুলের বারান্দায় নিয়ে গেলেন। সবাই তখন ভয়ে থরথর করে কাঁপছে। যশোদা স্যার জোড়া বেত হাতে বাঘের মতো হুঙ্কার দিয়ে বললেন, মায়ের পেট থেকে বের হওয়ার আগেই বদমাইশ হয়েছিস, আজকে তোর বদমাইশি হারে হারে বোঝাবো। যশোদা স্যার চাবুক চালানোর মতো করে বেত চালালেন ছেলেটার পিঠে। ছেলেটা কান্নাকাটি তেমন করল না, কিন্তু তীব্র আতঙ্কে প্যান্ট ভিজিয়ে দিল। তারপর ধপ করে বসে গেল মাটিতে। যশোদা স্যার ছেলেটার কান ধরে দাঁড়া করালেন। তারপর মেঘের মতো গর্জন করে বললেন, ওই বদমাইশ ওই। তিনি কথা শেষ করতে পারলেন না। স্কুলের মাঠের উল্টো দিক থেকে কোনাকুনি দৌড়ে এলো এক মহিলা। সম্ভবত মাঠের সঙ্গেই বাড়ি। সে দৌড়ে মাঠ পেরোলো। তারপর বাজ পাখির মতন ছু মেরে যশোদা স্যারের হাত থেকে ছেলেটাকে কেড়ে নিল। তারপর হুঙ্কার ছেড়ে বলল, কি করছে আমার পোলায়, কি করছে? আপনি আমার পোলার গায়ে হাত দিচ্ছেন কেন? ওই স্লেটের দাম কয় টাকা? কয় টাকা ওই স্লেটের দাম? এই লোন টাকা। সে তার পুরনো জীর্ণ শাড়ির আঁচল থেকে নোংরা তেল চিটচিটে একটা 5 টাকার নোট ছুড়ে দিল। যশোদা স্যার, স্কুলের দপ্তরি, শিক্ষক, ছাত্রছাত্রী সবাই অবাক চোখে তাকিয়ে রইল। মহিলা ঝাঁঝের গলায় বলল, নিজের তো পোলামাইয়া নাই, বুঝবেন কেমনে? এক একটা বাড়ি দেন এই ছোট্ট ছোট্ট শরীরগুলা নে, আর লাগে গিয়া মায়ের কলি যায়। পড়ামো না আমার পোলারে আমি স্কুলে, আমার পোলার পড়ালেখা কইরা জজ ব্যারিস্টার হওনের দরকার নাই। একজোড়া গড়ে কিনা দিমু, হাল চাষ করব, তাও আমার পোলার গায়ে কাউরে হাত দিতে দিমু না। সে তার ছেলেকে কুলে তুলে নিল। অত বড় ছেলেকে কুলে নিয়ে এসে হাঁটতে পারছিল না, এলোমেলো পা ফেলছিল। ছেলে বার কয়েক মার কুল থেকে নেমে হেঁটে যেতে চাচ্ছিল, কিন্তু সে নামতে দিল না। ও মাঠটুকু পার হতে গিয়ে তার হঠাৎ মনে হলো তার ছেলের মাথায় রোদ লাগছে। সে তার খাটো শাড়ির আঁচলখানা বারবার টেনে বড় করে ছেলের মাথা ঢেকে দেওয়ার চেষ্টা করছিল। অতি সাধারণ এক দৃশ্য, কিন্তু আরশির বুকের ভেতর খা খা করা শূন্য এক অনুভূতি নিয়ে কে যেন হাজির হয়ে গেল। সেদিন সারাটা সময় তার বুকের ভেতরটা কেমন হয়ে থাকলো, কিছু একটা যেন দলা পাকিয়ে গলার ভেতর আটকে থাকলো। সে পুরোটা বিকেল একা একা বসেছিল সেই চালতা গাছটার তলায়। কিছু দেখছিল না, কিছু ভাবছিল না, কিন্তু অবাক হয়ে হঠাৎ খেয়াল করলো তার কান্না পাচ্ছে, তীব্র কান্না। সেই প্রথম
তার মায়ের জন্য কষ্ট হতে থাকলো, তীব্র কষ্ট। অভিমান হতে থাকলো, তীব্র অভিমান। আর সে কাঁদল না। তার কাঁদতে ভালো লাগে না, সে কাঁদতেও চায় না। এমন মন খারাপের সময়গুলোতে তাই সে ভালো কিছু ভাবতে চায়, আনন্দের কিছু। এরপর থেকে এমন সময়গুলোতে সে চুপচাপ বাবার কথা ভাবে। সাইকেলের সামনে বসে বাবা তাকে রোজ স্কুলে দিয়ে আসতো। টুংটাং করে বেল বাজাতো। তার কি যে ভালো লাগতো। কিন্তু সে কখনো বাবাকে তা বলতো না, তার বলতে ইচ্ছে করতো না। কিন্তু ভারী আনন্দ হতো। বাবার গায়ের গন্ধটাও কেমন, এত চেনা আর আপন। মনে হতো, ইস, এই সুবাসটা যদি সব সময় আশপাশ জুড়ে থাকতো, কখনো দূরে না যেত। আচ্ছা, বাবা কি বোঝে সে বাবাকে কত ভালোবাসে? মনে হয় বোঝে না। বাবা এত ব্যস্ত থাকে, কত কাজ তার, এত ভাবার সময় কই। বাবা যখন অনেকদিন ধরে এলো না, প্রায় মাসেরও অধিক, কি যে অপেক্ষায় থাকতো আরশি। তার মনে হতো বাবা এলেই আবার সেই টুংটাং সাইকেল, আবার সে মেঠোপথ, টুকটাক গল্প, বাবার গায়ে ঘামের গন্ধ, স্কুল, বাড়ি। কিন্তু বাবা যেদিন ফিরল, সেদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সে দীর্ঘ সময় তার বাবার বিছানার পাশে দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তাকিয়ে রইল মুজিবুর মিয়াও। কিন্তু কেউ কোনো কথা বলল না। আম্বরী বেগম বাটিতে করে বার্লি নিয়ে এসেছেন। তিনি মুজিবুর মিয়াকে বার্লি দিতে যাবেন। এই মুহূর্তে আরশি তার আঁচল ধরে টানতে টানতে বলল, আব্বা কই, আব্বা? আম্বরী বেগম আরশির কথার কোনো জবাব দিলেন না। তিনি চুপচাপ মুজিবুর মিয়াকে বার্লি খাওয়ালেন। তারপর মাথার নিচে একটা বালিশ দিয়ে শুইয়ে দিলেন বিছানায়। অজু করলেন, নামাজ পড়লেন, রান্না করলেন, শুকোতে দেওয়া কাপড় ঘরে নিলেন। আরশি পুরোটা সময় একই কথা বলল, আব্বা, এইটা আব্বা, এইটা আব্বা। আরশি সত্যি সত্যিই একটা দীর্ঘ সময় অবধি বাড়ি ফেরা এই মুজিবুর মিয়াকে তার বাবা ভাবতে পারল না। শুধু আরশি কেন, অনেকেই পারল না। দ্বিধান্বিত চোখ নিয়ে দ্বিতীয়বার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মুজিবুর মিয়ার মুখের ওপরের পাটির দাঁতের অংশ থেকে নিচের পাটির দাঁতসহ চিবুকের অংশের পুরোটাই স্থায়ীভাবে বাঁদিকে বেঁকে গেছে। তার মুখ দেখে হুট করে বোঝার উপায় নেই, এই মুজিবুর মিয়া আর সেই মুজিবুর মিয়া একই মানুষ। ডান হাতখানা পুরোপুরি অকার্য না হলেও অনেকটাই উল্টো দিকে বাজ হয়ে আছে। হাতে খুব একটা সাড়াও নেই। শুধু হাতে না, শরীরের কোনো অংশেই তেমন একটা সাড়া নেই। একা ঠিকঠাক মতো উঠতে পারে না, বসতে পারে না, সারা দিন শুয়ে থাকে বিছানায়। ডান পায়ের গোড়ালির নিচের অংশ করাত দিয়ে কাটা, সেখানে ভয়ঙ্কর এক ক্ষত। শুধু শরীরে নয়, মুজিবুর মিয়া আর আগের সে মুজিবুর মিয়া নেই মানসিকভাবেও। তার আচার আচরণও অসংলগ্ন। সে কারো সঙ্গে কথা বলে না। কেউ কিছু জিজ্ঞেস করলেও ফেল করে তাকিয়ে থাকে, যেন মানুষটাকে সে চিনতে পারছে না। আসলে ভয়ঙ্কর এক ধরনের মানসিক ট্রমার ভেতর ঢুকে গেছে মুজিবুর মিয়া। লাইলি এখনো তার ঘর থেকে খুব একটা বের হয় না। মুজিবুর মিয়া থাকে আম্বরী বেগম আর আরশির ঘরে। সে চৌকিতে ঘুমায়, মেঝেতে বিছানা করে ঘুমায় আরশি আর আম্বরী বেগম। আম্বরী বেগমের এখন অনেক কাজ, লাইলির কাজ, তহুরার কাজ, ঘরের কাজ, বাইরের কাজ। সবচেয়ে বড় কাজ মুজিবুর মিয়ার। মুজিবুর মিয়ার জন্য তাকে সারা রাত জেগে থাকতে হয়। আগে রোজ আরশিকে কোলের ভেতর নিয়ে রাজ্যের গল্প করতেন আম্বরী বেগম। রাজা রানীর গল্প, রাখালের গল্প, ভূতের গল্প। মাঝে মাঝে কি সুন্দর করে যে পুঁথি পড়ে শোনাতেন। আম্বরী বেগমের অনেক পুঁথি মুখস্থ। তিনি গুনগুন করে সুর করে সেগুলো শোনাতেন আরশিকে। শেষ পর্যন্ত আরশিরও অভ্যাস হয়ে গেল। এই পুঁথি না শুনলে তার ঘুম হতো না। রোজ জ্বালাতন করত আম্বরী বেগমকে। আম্বরী বেগম
তখন একই গল্প বারবার বলতেন, একই পুঁথি বারবার শোনাতেন। শুনতে শুনতে আরশির প্রতিটি গল্প মুখস্থ হয়ে গেল। পুঁথির সুরগুলো যেন মাথার ভেতর গেঁথে রইল। সে সারাদিন অবচেতন মনেই তা গুনগুন করে গাইত। কিন্তু আজকাল আম্বরী বেগম চুপচাপ শুয়ে পড়েন। আরশিও আর বিরক্ত করে না। আসলে জগতের সবকিছু পাল্টায়, পাল্টায় তার নিজস্ব নিয়মে। সেদিন ক্লান্ত আম্বরী বেগম হঠাৎ ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়েছে আরশিও। কিন্তু মাঝরাতে আরশির ঘুম ভেঙে গেল কি এক শব্দে। তার ঘুম ভেঙে গেলেও সে জাগল না, চোখ বন্ধ করে শুয়ে রইল। শব্দটা আবার হলো, ভারী নিঃশ্বাসের শব্দ। আরশির চোখ বন্ধ থাকলেও কান উৎকর্ণ হয়ে উঠল। ভারী নিঃশ্বাসের শব্দ থেকে এবার এক ধরনের ঘড়ঘড় শব্দ শুরু হলো। আরশি চোখ মেলে তাকালো। অন্ধকারকে তার প্রবল ভয়। কিন্তু বেড়ার সঙ্গে হারিকেন ঝোলানো। মুজিবুর মিয়া অসুস্থ বলে সারা রাত হারিকেন জ্বালিয়ে রাখেন আম্বরী বেগম। হারিকেনের সেই আলোতে আরশি দেখল রক্ত হিম হয়ে আসা এক দৃশ্য। মুজিবুর মিয়ার হাতে মাছ কাটার বটি। সে চেষ্টা করছে বটিটা তার নিজের গলা অবধি তুলতে, কিন্তু পারছে না। তার বাঁ হাতখানা থরথর করে কাঁপছে, সারা শরীর কাঁপছে। ঘামে নেয়ে উঠেছে মুজিবুর মিয়া। কম্পমান বটির এলোমেলো আঁচড়ে শরীরের এখানে সেখানে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। ভয়ঙ্কর এক দৃশ্য। কিন্তু নিজের ভয়ঙ্কর অভিশপ্ত জীবনটাকে শেষ করে দিতে চাওয়া ওই মানুষটার গায়ের ঘামের গন্ধেই যেন আরশি ফিরে পেল তার বাবা মুজিবুর মিয়াকে। সাইকেলের সেই টুংটাং শব্দে বাবার বুকের কাছে লেপ্টে থাকা সেই সুবাস। আরশি মুহূর্তের জন্য চোখ সরাতে পারল না। যেন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক মুহূর্তে 7-8 বছরের এক বালিকা মেয়ের বয়স বেড়ে গেল কয়েক বছর। সে জানল এই জগতে তাকে ছায়া দেওয়ার আর কেউ নেই। যেন সে বুঝে গেল তাকেই হয়ে উঠতে হবে ছায়াময়ী বটবৃক্ষ। সে ধীর পায়ে উঠে গিয়ে মুজিবুর মিয়ার হাত থেকে বটিটা টেনে নিয়ে রেখে দিল চৌকির নিচে। তারপর গামছা দিয়ে মুছিয়ে দিল সারা শরীর। মুজিবুর মিয়া হঠাৎ চুপ হয়ে গেল, একদম চুপ। আর সে একটা কথাও বলল না, কেবল বালিশটা তুলে নিয়ে গিয়ে মুজিবুর মিয়ার পাশে এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে রইল। একটা হাত তুলে দিল হাপরের মতন উঠতে নামতে থাকা বাবার বুকে। চিত হয়ে শুয়ে থাকা মুজিবুর মিয়া তাকিয়ে আছে ঘরের চালার দিকে। সেখানে নিকষ গাঢ় অন্ধকার। কেরোসিনের হারিকেনের আলোর সাধ্য নেই সেখানে পৌঁছায়। সাধ্য নেই মুজিবুর মিয়ার দৃষ্টিরও। তার পাশে শুয়ে আছে তার সেই ছোট্ট মেয়েটা। বাবার বুকের উপর তার ছোট্ট সেই হাত। সেই হাত ভর্তি কি মায়া, মমতা, নির্ভরতা, আশ্রয়। মুজিবুর মিয়া জানে না, সে আজকাল কিছুই জানে না। কিন্তু সে চুপ হয়েই রইল। আরশিরও আর কোনো সাড়া নেই, শব্দ নেই। সে ঘুমিয়ে পড়েছে। মুজিবুর মিয়া অত শত বোঝে না। সে আসলে আজকাল কিছুই বোঝে না, কিছুই না। কিন্তু আজ এই মুহূর্তে মুজিবুর মিয়া কি বুঝলো কে জানে। তার চোখ উপচে উঠল জলে, বানের জলের মতো। সেই জলেরা স্রোতের মতন গড়িয়ে পড়ল চোখের দুকুল বেয়ে। বালিশের শরীরে ডুবে গেল সেই অব্যক্ত জলের স্রোতগুলো, মিশে গেল। তবে তার দাগ পড়ে রইল কোনো এক অপাঠ্য অনুভূতির তীব্রতম ভাষা হয়ে। সময় কি? আশিসের এতদিন মনে হতো এর উত্তর একটাই, সময় আসলে ক্ষত সারানোর মহৌষধ। জগতের সব ক্ষত মুছে দেয় সময়। কিন্তু সময় আশিসের এই ক্ষত কি করে মুছবে? সকালের ক্ষত, সেই ঘটনার পর সময় তো পুরো একটা বছর ঘুরে এলো, কিন্তু ক্ষত মুছল কই? বরং ক্রমশই বাড়ল। মিলি মোটামুটি বদ্ধ উন্মাদ এক জীবন্ত লাশ। তাকে আজকাল পুরোটা সময় দরজা বন্ধ করে আটকে রাখতে হয় ঘরে। তার ঘর জুড়ে ছড়ানো ছিটানো থাকে
অজস্র ক্যালেন্ডারের পাতা। সেই ক্যালেন্ডারের পাতাগুলোতে প্রতিদিন দাগ দিয়ে রাখে সে, লাল কলমের দাগ। সেখানে রোজ লেখা থেকে নানান কথা। আজ সকালের বয়স কত হলো, সকাল কবে স্কুলে যাবে, কবে তার স্কুল ড্রেস বানানো হবে, তার জন্মদিন কবে। মিলি তার বন্ধ দরজার একলা ঘরে সারাটা দিন সকালের সঙ্গে কথা বলে, কত রকম কথা। প্রথম প্রথম মিলির এই অবস্থা নিয়ে আশিসের খুব খারাপ লাগতো, কিন্তু আজকাল তার মনে হয় মিলি ভালোই আছে, অন্তত সকালকে নিয়েই আছে। কিন্তু সে সে কি নিয়ে আছে, এই প্রশ্নের উত্তর নেই। আশিস নিজেও জানে না সে কি নিয়ে আছে। সে সেবার দিল্লি থেকে 1 সপ্তাহ পরেই ফিরেছিল, কত কত কাজ করে ফিরল। মিলি তখন হাসপাতালে জ্ঞানহীন। সুকরঞ্জন ডাক্তার কেমন কেমন করে খবর পেয়ে ঢাকায় ফিরেও এলেন। আশিসের অফিসেও যোগাযোগ করা হলো, জরুরি দেশে ফিরতে হবে এমন খবর পেল সে 6ঠ দিনে। কিন্তু দেশে ফেরা হলো সেই 7 দিনের দিনই। তারপরের মুহূর্তগুলো আর ভাবতে চায় না আশিস। কিন্তু সমস্যা হচ্ছে, মানুষ যে দুঃসহ স্মৃতিদের ভুলে যেতে চায়, তাই মনে পড়ে সবচেয়ে বেশি। তার আজকাল মিলির মতো হয়ে যেতে ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয়। আশিস ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করল তার বুকের ভেতর অদ্ভুত সব অভিমান জমে আছে, অসংখ্য অভিযোগ জমে আছে। সে ভেবে পায় না এসব অভিমান অভিযোগ কার বিরুদ্ধে জমে আছে। কোনো মানুষের বিরুদ্ধে তো নয়, তাহলে তাহলে কি ঈশ্বরের বিরুদ্ধে? সে কি তবে নিজের ভেতরে অবচেতনে বিশ্বাস করে কেউ একজন আছে? এই জগৎ সংসারের সবকিছু তিনিই দেখছেন, নিয়ন্ত্রণ করছেন। আশিস আসলে জানে না সে কি ভাবছে, কি করছে। তার ধারণা আজকাল আর তার নিজের প্রতি নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। সে ভাবছে, চলছে, বেঁচে থাকছে অন্য কারো ইচ্ছায়। এমনকি সে জানেও না সেই অন্য কেউ আসলে কে। আজ ভোরে সুকরঞ্জন ডাক্তার আর সুজাতা রানী কলকাতায় গেছেন। আশিসের বোন অনিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সন্ধ্যায় ঘরে ফিরে আশিসের কি যে ভয়ঙ্কর একা লাগতে লাগলো। সে দীর্ঘ সময় অন্ধকারে বসে রইল ড্রয়িং রুমে। তার হঠাৎ মনে হলো সে কোনো এক বিশাল মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আলো আধারিতে যতদূর চোখ যায়, সেই মরুভূমির কোথাও কিচ্ছু নেই। সে একদম একা। হু হু করে তুমুল হাওয়া বইছে। সেই হাওয়ায় তার শীতল লাগছে, তীব্র শীতল। কিন্তু তার কাছে কোনো শীতের কাপড় নেই। আশিস অন্ধকারে অনেকক্ষণ ড্রয়িং রুমে বসে রইল। তার হঠাৎ মনে হলো পুরো রুম সহ পৃথিবীটা ঘুরছে। তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে কখন ঘুমিয়ে গেল কিংবা অচেতন হয়ে গেল টেরই পেল না। তার ঘুম ভাঙল গভীর রাতে। শরীর জুড়ে ভয়াবহ জ্বর। অন্ধকারে ড্রয়িং রুমে হাতের কাছে কোথাও থার্মোমিটার খুঁজে পেল না। এখন মিলিকে ডেকেও লাভ নেই। বাকি রাত সে ঘুমালো ঘোরের মধ্যে। ভোর নাগাদ কয়েকবার বমি হলো তার। নিজে নিজেই 2টো প্যারাসিটামল গিলে ফেলল। জ্বরখানি কমলেও অসুস্থতা কমল না। তবে বেলা করে নিজে নিজেই নাস্তা বানালো, মিলিকে দিল। দুপুরের দিকে অফিসে যাওয়ার জন্য বেরো হলো। কিন্তু মোড় থেকে যে রিক্সা নিল তা বড় রাস্তায় গিয়েই থামতে বাধ্য হলো। আশিসের আবারও মাথা ঘোরাচ্ছে, চোখে অন্ধকার দেখছে সে। বমিও হলো কয়েকবার। রাস্তার পাশে একটা ফার্মেসিতে নামলো আশিস। ফার্মেসির অল্প বয়সী ছেলেটা বলল, আপনার লক্ষণ তো ভালো না ভাই, এক কাজ করেন, রাস্তার উল্টো দিকে মিনিট 5 গেলেই একটা ক্লিনিক পড়বে, সেফ হোম নাম। ওইখানে ভালো ডাক্তার আছে, একটু কষ্ট করে দেখিয়ে যান। আশিস ক্লিনিকে গেল। সেফ হোম ক্লিনিকে তাকে যে মহিলা ডাক্তার দেখলো তার নাম রুবিনা, আতাহার তালুকদারের পুত্রবধূ রুবিনা। কিন্তু আশিস বা রুবিনা এরা কেউ কাউকে চেনে না, কখনো দেখেও নি। আশিসের গায়ে 104-এর মতো জ্বর। তাকে অনেক সময় নিয়ে দেখল রুবিনা। তারপর চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বলল,
দুপুরে কিছু খেয়েছেন? আশিস ম্লান গলায় বলল, এক পিস রুটি আর খানিকটা জেলি। রুবিনা বলল, সকালে? আশিস বলল, কিছু না, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। রুবিনা বলল, কাল রাতে? আশিস বলল, কিছু না। রুবিনা বলল, কাল দুপুরে? এবার বিরক্ত হলো আশিস। কি খেয়েছি, কখন খেয়েছি সেটা দিয়ে কি দরকার? সমস্যাটা কি সেটা বলেন। ঔষধ লাগলে প্রেসক্রিপশন দিন, আমি বাইরের দোকান থেকে কিনে নিচ্ছি। রুবিনার রাগ করার কথা ছিল, কিন্তু সে রাগল না, মিষ্টি করে হাসল, বলল, বাসায় কে কে আছে? আশিস রুবিনার কথার জবাব দিল না, ঝট করে উঠে দাঁড়ালো। রুবিনা শান্ত গলায় বলল, বসুন, আপনার সঙ্গে কথা আছে। আশিস জানে না রুবিনার গলায় কি ছিল, কিন্তু সে বসল। রুবিনা বলল, আপনার ভয়াবহ নার্ভাস ব্রেকডাউন হচ্ছে। আপনার প্রেশার অনেক হাই, বিপজ্জনক রকম বেশি। আমার ধারণা আপনি কোনো কারণে খুবই স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছেন। ঘুম, খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না। এরকম চলতে থাকলে যে কোনো সময় আপনার পুরো সিস্টেমটাই কোলাপস করতে পারে। রাস্তাঘাটেও আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন। আরো ভয়ঙ্কর সব সমস্যাও হতে পারে। এক্ষুনি যদি সতর্ক না হন, বিষয়টা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রুবিনা থামল। সে সতর্ক চোখে তাকিয়ে রইল আশিসের চোখের দিকে। কিন্তু আশিস এবার আর কোনো কথা বলল না। সে চুপচাপ তাকিয়ে রইল টেবিলের কাছের দিকে। স্বচ্ছ কাচের ভেতর থেকে অসংখ্য ভিজিটিং কার্ড দেখা যাচ্ছে। সে সেদিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ভিজিটিং কার্ডগুলো দেখতে থাকল। যদিও এই কার্ড নিয়ে তার কোনো আগ্রহ নেই। হয়তো রুবিনার চোখ থেকে নিজেকে লুকোনোর চেষ্টা। রুবিনাই কথা বলল, আমি একজন ডাক্তার। বুদ্ধিমান মানুষ ডাক্তারের কাছে অসুখ লুকায় না। আশিস এবারও কিছু বলল না। নিজের অসহায়ত্ব কিংবা দুর্ভাগ্যের কথা মানুষকে বলতে ইচ্ছে করে না তার। মানুষের সহানুভূতিপূর্ণ চোখ তার ভালো লাগে না। রুবিনা আবারও কথা বলল, জোর নেই কোনো। আপনি চাইলে আমাকে বলতে পারেন, নাও বলতে পারেন। তবে টেক কেয়ার অব ইউর সেলফ। যতই সমস্যা থাকুক, আগে নিজেকে সুস্থ রাখতে হবে। নিজে সুস্থ না থাকলে সমস্যার সমাধান কি করে হবে? আশিস এবার মুখ খুলল। যতটা সম্ভব সংক্ষেপে সে মিলির সঙ্গে তার বিয়ের কথা বলল, সকালের কথা বলল, সকালের দুর্ঘটনার কথা বলল, মিলির বর্তমান অবস্থার কথা বলল। রুবিনা খুব স্বাভাবিক চেহারায় আশিসের কথা শুনল। আশিসের কথা শেষে এই নিয়ে তাকে আর কিছু জিজ্ঞেস করল না। সে কিছু বললও না। খসখস করে কিছু ওষুধ লিখে দিল, একটা খাবারের তালিকা করে দিল, কিছু ঘুমের ওষুধ দিল। আশিস চলে যাওয়ার আগে রুবিনা তার একটা ভিজিটিং কার্ড দিয়ে হাসিমুখে বলল, আপনাকে এমন আলাদা খাতির করার একটা কারণ কিন্তু আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন ৭ম পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।